সরকারি কর্মচারীরা ঘড়ির কাঁটার দিকে চেয়ে রয়েছেন। ডিএ এখনো ঢোকেনি, হাতে মাত্র 24 ঘন্টা বাকি। কালীগঞ্জে নাবালিকার মৃত্যু হলো, সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না। চাকরিহারা শিক্ষক যারা রয়েছে বিকাশ ভবনে পড়ে রয়েছে, মৃতদেহের মতো পড়ে রয়েছে, আর মুখ্যমন্ত্রী রথের দড়ি টানতে পুণ্য অর্জন করতে দীঘা। ডিএ মাননীয় দিচ্ছেন না কেন? মানুষের এত টাকা করের টাকা তিনি তছরূপ করেছেন, তাহলে সেই মানে মানুষ কি পেয়েছে? আজকে সরকারি কর্মচারীদের অধিকার কিন্তু ডিএটা পাওয়া, এটা কিন্তু আপনি ভাতা দিচ্ছেন না। একটা জিনিস বুঝবেন, অথচ মাননীয় ভাতা দিতে পারেন, যেখানে কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে যে না ভাতা দেওয়া যাবে না, অথচ আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে উনি ভাতা চালু করে দিলেন মুখ বন্ধ করার জন্য, যুব সমাজের ভোটটাকে আবার অ্যাকোয়ার করার জন্য। কোথায় ভাতা? কার টাকায় ভাতা? আপনার আমাদের মতন সাধারণ প্রতিটা মানুষের করের টাকায় ভাতা। মাননীয় ভোটের রাজনীতি ছাড়া আর কোনটা করেন? ডিএটা মানুষের অধিকার, এটা কোনো ভাতাও নয়, এটা কোনো দানও নয়, সবচেয়ে বড় কথা। অথচ তিনি যখন নতুন করে, তাহলে আমি এটাই বলবো সরকারি কর্মচারীদের যে হক, মানে যেটা রাইট, সেইটা মেরেছে এই সরকার চিট করেছে। সরকারি কর্মচারীদেরও চিট করেছে। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি মানে জেনুইনলি যারা চাকরি প্রার্থী, তাদেরকে চিট করেছে। মাত্র 100%-এর মধ্যে 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা, 100% দিতে তখন সরকারের অবস্থা কি হবে? সরকারের অবস্থা কি হবে 100% দিয়ে দিতে? এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন। তাহলে বুঝতে পারছেন এই সরকারটা কিরকম গুণ ধরা? এই সরকার টাকাগুলো নিয়ে করেছে কি? কার বাড়ির লিফট হয়েছে, সেন্ট্রাল এসি হয়েছে, সকেট বোম দিয়ে জ্বালিয়ে দিয়ে একটা 9 বছরের নাবালিকার মৃত্যু ঘিরে বিজয় উৎসব। এই উৎসব তো ফেলিওর, এই ভোটের রাজনীতি যেটা করা। এবং পাশাপাশি আমি এটাও অ্যাডিশন করব যে মাইনরিটি ভাই বোনেরা এত ভোটটা দিলেন কেন, মানে কাকে আনলেন আপনারা? তাহলে বিজয় উল্লাস করার জন্য আপনারা এনেছেন তো 9 বছরের একটা বাচ্চা মেয়ের প্রাণের বদলে। ধর্মের রাজনীতি কিন্তু তোলামূল সরকার করছেন বলেই আপনি দেখতে পাচ্ছেন মাননীয় আজকে কালীগঞ্জে না গিয়ে, আজকে কালীগঞ্জে যে মাইনরিটি বোনটা আমাদের মারা গেল তার জন্য মাননীয় গেলেন না সেখানে, একবার তাকে দেখা গেল না। তিনি বিজয় উৎসব সেলিব্রেশন ওখানে আখড়া পাঠিয়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন জগন্নাথ মন্দিরে, যেটা জগন্নাথ মন্দির নয়, আই মাস্ট সে দ্যাট ইজ আ কালচারাল সেন্টার। আজকে আমরা জানি ঈশ্বরের যে ভোগ বিতরণ সেটাই হচ্ছে আমাদের প্রসাদ। কোনো মানুষের এত ক্ষমতা থাকে না, সুপার ন্যাচারাল পাওয়ার, মানে মানুষের বডিও সেইভাবে কনস্ট্রাক্টেড নয় যে তারা প্রসাদ বিতরণ করার মতন অবস্থায় চলে যাবে, মানে সে অলমাইটির জায়গায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় সেই প্রসাদ নিয়েও রাজনীতি করছেন, প্যারা গজা বিভিন্ন ধরনের আইটেম মিক্স করে, মানে বিজনেসটা আজকে কিছু লোককে উনি এমপ্লয়মেন্ট দেওয়ার নাম করে, এটাও না রাজনীতি আই মাস্ট সে। কারণ হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ইজ দিস? দেখুন, পলিটিক্স ইজ গুড, পলিটিক্স মানে গুড পলিটিক্স ইজ ডেফিনেটলি গুড, বাট দিস ইজ নট গুড পলিটিক্স, এটা ব্যাড পলিটিক্স। সনাতনীদের ধর্মাবেগে মানে পুরোপুরি মানে ভাবা বেগে আঘাত দিয়ে মানে সেই প্রসাদ নিয়ে রাজনীতি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মুখপাত্ররা, উপাসনা চৌধুরী প্রভৃত আরো ব্যক্তিরা এসে চিকেনের ছবি দিচ্ছেন ফেসবুকে বসে, যে কে বলেছিল জগন্নাথ মন্দিরের পুজোর দিনে নাকি নিরামিষ খেতে হয়, আমি তো রুটি আর চিকেন খাচ্ছি। এটা কি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া নয়? মানে আপনি চিকেন খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার প্লেটে কোন খাবারটা থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ দেবের মন্দিরে বসে নাকি খাওয়া বারণ, অথচ আমি খাচ্ছি, এটা বলা কি কোথাও গিয়ে সনাতনীদের কোথাও গিয়ে কেন কমপ্লিটলি এটা আপাতত মস্তক সনাতনীদের ভাবধারাকে আঘাত, ওরা কিন্তু হারছে। এই সরকারের এই যে ন্যাক্কারজনক রাজনীতি, এটা কি মানুষ বোঝে না? মানুষ কিন্তু বোঝে। এই সরকার যে হিন্দুদের অধিকার সুরক্ষিত রাখতে পুনরুদ্ধার করতে ব্যর্থ, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। তাই হিন্দুরা যদি এই জায়গায় জোট হয় মাথায় যদি, এবং আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনরাও বুঝছেন, তারাও বুঝতে পারছেন, আরো ভাই বোনদেরকে এই জায়গাটা যদি আমরা আরো বোঝাতে পারি যে এই সরকার তোমাদেরকেই মারছে, তোমাদেরকে দিয়েই ভোট করাচ্ছে, আর তোমাদেরই পেটে লাথিটা মারছে, তাহলে কিন্তু মাইনরিটি ভাই বোনরাও ঘুরে যাবে। মাইনরিটি ভাই বোনরাও কিন্তু আর এই তোলামূল সরকারকে নতুন করে পুনরায় আর নির্বাচিত করবে না। সরকারি কর্মচারীরা ঘড়ির কাঁটার দিকে চেয়ে রয়েছেন। ডিএ এখনো ঢোকেনি, হাতে মাত্র 24 ঘন্টা বাকি। কালীগঞ্জে নাবালিকার মৃত্যু হলো, সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না। চাকরিহারা শিক্ষক যারা রয়েছে বিকাশ ভবনে পড়ে রয়েছে, মানে মৃতদেহের মতো পড়ে রয়েছে, আর মুখ্যমন্ত্রী রথের দড়ি টানতে পুণ্য অর্জন করতে দীঘা পৌঁছে গেলেন। কি বলবেন? মাননীয় তো দেখুন, মাননীয় যে পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর, আপনি যে কালীগঞ্জের ঘটনাটা বলছেন, ডিএর পুরোপুরি নিয়োগ দুর্নীতির জায়গা বলুন, সরকারি চাকুরেরা তাদের যে অধিকার সেটা আপনি সুরক্ষিত করার কথা বলুন, সমস্ত দিকেই যে এই সরকারটা গ্রস ফেলিওর সেটা কিন্তু বুঝতে মানুষের কোথাও বাকি নেই। মানুষ সেটা ডেফিনেটলি বুঝে গেছে।
মাননীয় বলেছেন যে আমরা এই টাকাটা দিতে পারবো না, আমরা সুপ্রিম কোর্টে যাব, কিছু ওনারা একটা অ্যাপ্লিকেশন করবেন। আমি এর আগেও বলেছি 26-এর ভোটের আগে তো তাকে কিছু একটা অ্যাপ্লিকেশন করে সামহাও তো সরকারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যেতে হবে। মানুষের এত টাকা করের টাকা তিনি তছরূপ করেছেন, তাহলে সেই মানে মানুষ কি পেয়েছে? আজকে সরকারি কর্মচারীদের অধিকার কিন্তু ডিএটা পাওয়া, এটা কিন্তু আপনি ভাতা দিচ্ছেন না, একটা জিনিস বুঝবেন। অথচ মাননীয় ভাতা দিতে পারেন, যেখানে কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে যে না ভাতা দেওয়া যাবে না। যে মানে আজকে চাকরি প্রার্থীরা যাদের অধিকার আজকে অসুরক্ষিত হয়েছে, তারা যখন আজকে বিচার পেল না, টেন্টেড আনটেন্টেডের ফারাকটাই করে দিতে পারলো না। সুপ্রিম কোর্ট আবারও মাননীয় কোর্ট বলে দিল, আমাদের অ্যাপেক্স কোর্ট 31শে ডিসেম্বরের মধ্যে তুমি টেন্টেড আনটেন্টেড ফারাকটা দাও। বারবার সেই জায়গা থেকে রাজ্য ফেলিওর, এখনো পর্যন্ত কিছু কিন্তু এলো না। কোথায় গেল সেই ওএমআর শিট? হারিয়ে গেল ম্যাজিক্যালি, কি সেগুলো ভ্যানিশ হয়ে গেল? অথচ আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে উনি ভাতা চালু করে দিলেন মুখ বন্ধ করার জন্য, যুব সমাজের ভোটটাকে আবার অ্যাকোয়ার করার জন্য। কোথায় ভাতা? কার টাকায় ভাতা? আপনার আমাদের মতন সাধারণ প্রতিটা মানুষের করের টাকায় ভাতা, যে ভাতাটা কিন্তু মানুষের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দিয়ে মাননীয় দিচ্ছেন না কেন? কন্টেম্পট হবে। সুপ্রিম কোর্টে আজকে আমাকে এখানে হাইকোর্টের কিছু সরকারি কর্মচারীরা জিজ্ঞাসা করছেন, দিদি তাহলে কন্টেম্পটটা হবে? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ডেফিনেটলি ডিক্লেয়ার করবেন, প্রেস কনফারেন্স ডাকবেন, তিনি কিছু বিবৃতি দেবেন, তিনি কিছু বলবেন, আবার টাইম চাইবেন, সেটিং করাই আছে ওনাদের। সেই টাইম ওনারা এটা দেখবেন এমএ ফাইল করে দেবেন, মিসলানিয়াস অ্যাপ্লিকেশন বলে ওটাকে রদ করে দেবেন, 6 মাস কাটিয়ে দেবেন, আরো 9 মাস 10 মাস কাটিয়ে ভোটটা হয়ে যাবে, তারপরে উনি দেখে নেবেন। মাননীয় ভোটের রাজনীতি ছাড়া আর কোনটা করেন? কালীগঞ্জে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যে ফেলিওর, এখন নতুন তথ্য উঠে আসছে হেডফোন লাগিয়ে হয়ে গেছে নাকি, এটা তো মাননীয় ফেলিওর। যারা বিজয় উল্লাস সেলিব্রেট করে, আপনার মনে হয় এই জয় কি বিজয় উল্লাসের? আজকে যে মাইনরিটি ভাই বোনরা আবার এই তোলামূল সরকারকেই নির্বাচন করলো, সকেট বোমা ফাটিয়ে একটি নাবালিকা, 9 বছরের নাবালিকা, তার প্রাণ নিয়ে বিজয় উৎসব হচ্ছে। তার প্রাণ নিয়ে একটা সকেট, তুমি ঠিকই বলেছো, মানে জ্বালিয়ে দিয়ে, মানে সকেট বোম দিয়ে জ্বালিয়ে দিয়ে একটা 9 বছরের নাবালিকার মৃত্যু ঘিরে বিজয় উৎসব। এই উৎসব তো ফেলিওর, এই ভোটের রাজনীতি যেটা করা। এবং পাশাপাশি আমি এটাও অ্যাডিশন করব যে মাইনরিটি ভাই বোনেরা এত ভোটটা দিলেন, কেন, মানে কাকে আনলেন আপনারা? তাহলে বিজয় উল্লাস করার জন্য আপনারা এনেছেন তো 9 বছরের একটা বাচ্চা মেয়ের প্রাণের বদলে। আমি তাদেরকেই প্রশ্ন করব, কারণ ডেমোক্রেসি তো আমি একা নই, আমরা কেউ একা নই। ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল। তাহলে পিপলস রিপ্রেজেন্টেটিভকে চুজ করার পাওয়ার যে ডেমোক্রেসি দেয়, মানুষের যে ভোটাধিকার, তারা কোন জায়গায় গিয়ে সেই ভোটটা দিল? যে জায়গাতে কি তারা সত্যিই বিজয় উল্লাস আজকে সেলিব্রেট করার মতন অবস্থায় থাকলো? এই সরকারকে আবার নির্বাচন করার জন্য কালীগঞ্জে কেন মাইনরিটি ভাই বোনরা ভোট দিল? এটাই তো প্রশ্ন। একটা 9 বছরের মেয়ের প্রাণের বদলা। জেতাচ্ছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। একদম, জেতাচ্ছে মুসলমান, মারছে মুসলমান এবং মরছেও মুসলমান। একদমই আমি একমত। আমাকে এই ক্ষেত্রে একজন চাকরি প্রার্থী, আমাদের মাইনরিটি ভাই আমাকে ফোন করেছিলেন, দিদি আমরা কিন্তু চাকরিটা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে পেয়েছি, কেমিস্ট্রিতে ছেলেটা খুব ভালো শিক্ষিত ছেলে, আপনি এটা আমরা বিচার চাই। আমাদের মান সম্মান হারিয়ে গেছে, আমরা টিউশনি পড়িয়েও খেয়ে রোজগার করে নিতে পারবো, কিন্তু আমাদের যে মান সম্মানটা ধূলিসাৎ হয়েছে, এটার দাম কে দেবে? তারা নিজেরাই বলছে আমরা দুধেল গাই, আমাদেরই ভোট নেয়, তারপর আমাদেরই পেটে লাথি মারে। কিন্তু কটা মাইনরিটি ভাইদের মাথায় আমাদেরকে, ভাই বোনদেরকে এটা বোঝাতে হবে, এই ধর্মের রাজনীতি চলবে না। ধর্মের রাজনীতি কিন্তু তোলামূল সরকার করছেন বলেই আপনি দেখতে পাচ্ছেন মাননীয় আজকে কালীগঞ্জে না গিয়ে, আজকে কালীগঞ্জে যে মাইনরিটি বোনটা আমাদের মারা গেল, তার জন্য মাননীয় গেলেন না সেখানে, একবার তাকে দেখা গেল না। তিনি বিজয় উৎসব সেলিব্রেশন ওখানে আখড়া পাঠিয়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন জগন্নাথ মন্দিরে, যেটা জগন্নাথ মন্দির নয়, আই মাস্ট সে দ্যাট ইজ আ কালচারাল সেন্টার, দ্যাট ইজ আ কালচারাল। বিরোধী দলের পরিবারের সন্তান বলে কি মুখ্যমন্ত্রী গেলেন না? অবশ্যই তাই, নিশ্চয়ই তার দল করতেন না বলেই, কারণ আমি জানি মাননীয় যেখানে নিজের দলের কর্মীদেরকেই সুরক্ষিত রাখতে পারেন না, সেক্ষেত্রে তিনি বিরোধী দলের কর্মীদের সন্তানদের সুরক্ষিত রাখতে পারবেন বা তাদের যে অধিকারটা সেটা পুনরুদ্ধার করবেন বা সেটা করার কাজ করবেন, এটা আমরা সত্যিই বোধহয় মাননীয়ার থেকে এক্সপেক্ট করতে পারি না। মাননীয় রাজনীতি করছেন, এটা তো মানুষের চোখে আঙুল দিয়ে আমার মনে হয় দেখার সময়টা কিন্তু চলে এসেছে, মানুষ কিন্তু বুঝতে পারছে। পাশাপাশি তিনি আজকে একটা কালচারাল সেন্টার, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিন্তু দাওয়াতি ইসলামের মহানায়ক, যিনি ধর্মে বিভাজন করেন,
যিনি শুধুমাত্রই বলেন যে একটা পার্টিকুলার ধর্ম হলেই জান্নাতে চলে যাওয়া যায়। আমি অপর ধর্মকে সম্মান করি, সবসময় করব, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাও কিন্তু আমাদের ধর্মকে সম্মানই করবেন। পাশাপাশি এটা বুঝতে হবে এটা কি সম্মান। আজকে আমরা জানি ঈশ্বরের যে ভোগ বিতরণ সেটাই হচ্ছে আমাদের প্রসাদ। কোনো মানুষের এত ক্ষমতা থাকে না, সুপার ন্যাচারাল পাওয়ার, মানে মানুষের বডিও সেইভাবে কনস্ট্রাক্টেড নয় যে তারা প্রসাদ বিতরণ করার মতন অবস্থায় চলে যাবে, মানে সে অলমাইটির জায়গায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয়া সেই প্রসাদ নিয়েও রাজনীতি করছেন, প্যারা গজা বিভিন্ন ধরনের আইটেম মিক্স করে, মানে বিজনেসটা আজকে কিছু লোককে উনি এমপ্লয়মেন্ট দেওয়ার নাম করে এটাও না রাজনীতি আইম আসছে। কারণ হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ইজ দিস? দেখুন, পলিটিক্স ইজ গুড, পলিটিক্স মানে গুড পলিটিক্স ইজ ডেফিনেটলি গুড, বাট দিস ইজ নট গুড পলিটিক্স, এটা ব্যাড পলিটিক্স। সনাতনীদের ধর্মাবেগে মানে পুরোপুরি মানে ভাবাবেগে আঘাত দিয়ে মানে সেই প্রসাদ নিয়ে রাজনীতি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মুখপাত্ররা, উপাসনা চৌধুরী প্রভৃতি আরো ব্যক্তিরা এসে চিকেনের ছবি দিচ্ছেন ফেসবুকে বসে, যে কে বলেছিল জগন্নাথ মন্দিরের পুজোর দিনে নাকি নিরামিষ খেতে হয়, আমি তো রুটি আর চিকেন খাচ্ছি। এটা কি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া নয়? মানে আপনি চিকেন খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার পেটে কোন খাবারটা থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ দেবের মন্দিরে বসে নাকি খাওয়া বারণ, অথচ আমি খাচ্ছি, এটা বলা কি কোথাও গিয়ে সনাতনীদের কোথাও গিয়ে কেন কমপ্লিটলি এটা আপাত মস্তক সনাতনীদের ভাবধারাকে আঘাত দেবে। কালীগঞ্জে বিজেপি 52,000-এরও বেশি ভোটে হেরেছে, কিন্তু পেয়েছে। কোনো মহল থেকে বিজেপি বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে 3% কম ভোট পেয়েছে, তাদের ভোট শতাংশ নিচের দিকে নেমেছে, এমনটা বলার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যদি দেখা যায় একটা উপনির্বাচন যেখানে বিভিন্ন রিগিংয়ের অভিযোগ ওঠে, শাসক দলের হাতে একচ্ছত্র ক্ষমতা থাকে, অনেক মানুষ আছে যারা ভোট দিতে বেরোয় না, আগ্রহী থাকে না, সেরকম একটা জায়গায় 52,000 ভোট, যেখানে হিন্দুদের ভোট 109টার মধ্যে শুভেন্দু অধিকারী বলেছেন যে 108টা বুথে লিড করেছে, কোথাও কি একটা অশনি সংকেত এই সরকার দেখতে পাবে? অবশ্যই অশনি সংকেত এই সরকার দেখতে পাবে। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাদা তো বলেই দিয়েছেন, আমাদের সুকান্ত দাদাও সবসময় লড়ছেন, আমাদের দাদারা সবসময় যেটা প্রেডিকশন বলেইছেন যে হিন্দুরা একজোট হলে এই সরকার পড়বে। তো ঠিকই বলছেন, এটা তো মাইনরিটি ভোটেই জিতেছে কালীগঞ্জে, হিন্দুদের ভোট তো পেয়েছে ভারতীয় জনতা পার্টি। অবশ্যই এই ক্ষেত্রে দেখুন, এই সরকার অশনি সংকেত দেখে বলেই তো বিজয় উল্লাসটা পালন করতে হয়, মানুষকে ভুলিয়ে রাখতে হয়, এত শো অফ করতে হয়, দেখুন আমরা জিতছি, ওরা কিন্তু হারছে। এই সরকারের এই যে ন্যাক্কারজনক রাজনীতি, এটা কি মানুষ বোঝে না? মানুষ কিন্তু বোঝে। এই সরকার যে হিন্দুদের অধিকার সুরক্ষিত রাখতে পুনরুদ্ধার করতে ব্যর্থ, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। তাই হিন্দুরা যদি এই জায়গায় জোট হয় মাথায় যদি, এবং আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনরাও বুঝছেন, তারাও বুঝতে পারছেন, আরো ভাই বোনদেরকে এই জায়গাটা যদি আমরা আরো বোঝাতে পারি যে এই সরকার তোমাদেরকেই মারছে, তোমাদেরকে দিয়েই ভোট করাচ্ছে, আর তোমাদেরই পেটে লাথিটা মারছে, তাহলে কিন্তু মাইনরিটি ভাই বোনরাও ঘুরে যাবে। মাইনরিটি ভাই বোনরাও কিন্তু আর এই তোলামূল সরকারকে নতুন করে পুনরায় আর নির্বাচিত করবেন না। দিদি, আমরা ডিএ দিয়ে শুরু করেছিলাম, ডিএ দিয়ে শেষ করব। সরকারি কর্মচারীরা তারা বলছেন যে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ঋণ নিতে হচ্ছে ডিএ দেওয়ার জন্য। তারা প্রশ্ন তুলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিতে গেলে কখনো আপনি শোনেননি যে ঋণ দিতে হচ্ছে, বা অন্যান্য দান খয়রাতি দিতে গেলে আপনি শোনেননি ঋণ নিতে হচ্ছে, অথবা এই যে ক্লাবগুলোকে সামনেই পুজো রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে 1 লাখ টাকা করে, হয়তো 80,000 টাকা করে দেওয়া হবে, তখনও আপনি শুনবেন না যে ঋণ নিতে হচ্ছে। অথচ সরকারি কর্মচারীদের ডিএ দিতে গেলেই সরকারের হাত পাকা। মানুষের যেটা অধিকার, ডিএটা মানুষের অধিকার, এটা কোনো ভাতাও না, এটা কোনো দানও নয়, সবচেয়ে বড় কথা। অথচ তিনি যখন নতুন করে, তাহলে আমি এটাই বলবো সরকারি কর্মচারীদের যে হক, মানে যেটা রাইট, সেইটা মেরেছে এই সরকার চিট করেছে, সরকারি কর্মচারীদেরও চিট করেছে। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি মানে জেনুইনলি যারা চাকরি প্রার্থী, তাদেরকে চিট করেছে। যারা আজকে স্বাস্থ্যের মতন জায়গায় দুর্নীতি, মুসলিম বোনেরা মারা যাচ্ছে, কোনো খবর হচ্ছে না, এবিপি আনন্দ সব বিক্রি হয়ে গিয়েছে, কোনো খবর করছে না, কেননা মুসলিম বোনেরা মারা যাচ্ছেন স্যালাইন কাণ্ডে, প্রসূতি মায়েরা, তাদের কোনো খবর, সবটাই কাদের? মানুষের করের টাকা তছরূপ করেই তো আজকে। তাহলে ডিএটা টাকা দিতে পারছে না, ঋণ হয়ে যাচ্ছে, তাহলে কোথায় লাগিয়েছে?
কোন এই যে নেতাগুলো এদের তো এক্ষুনি ইমিডিয়েটলি অন্যান্য রাজ্যে যে এআইসিপিআই মেনে ডিএ দিতে হয় মাত্র 100%-এর মধ্যে 25% বকেয়া ডিএ দেওয়ার কথা, 100% দিতে তখন সরকারের অবস্থা কি হবে? সরকারের অবস্থা কি হবে 100% দিয়ে দিতে? এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন। তাহলে বুঝতে পারছেন এই সরকারটা কিরকম ঘুণ ধরা? এই সরকার টাকাগুলো নিয়ে করেছে কি? কার কার বাড়ির লিফট হয়েছে, সেন্ট্রাল এসি হয়েছে কমপ্লিট, ভেতরে যেটাকে বলে একদম এলিভেটর, মানে খুব হাইফাই এসকালেটার ব্যাপার। হ্যাঁ, অত তো ওইভাবে তো অভ্যস্ত নই সাধারণ মানুষ আমরা, তো ওই রকম এসকালেটার লাইফে যারা মানে আর কি বানিয়েছে, এই এত হাই লাইফস্টাইল, এই দামি দামি গাড়ি, এগুলো কাদের টাকায় হয়েছে? তাহলে ডিএর টাকা দিয়ে তাদের জায়গাগুলো, জমি জায়গাগুলো, এই যে মাননীয়ার এবং তার সরকারের এই যে নেতারা, তার যে কমপ্লিট মিনিস্ট্রি যেটা, তাদের নামে যে সম্পত্তিগুলো আছে সেগুলো বিক্রি করে ডিএটা দেওয়া হোক সরকারি কর্ম, তাদের অধিকার, তাই না? তারা আগে বলুক যে শুধুমাত্রই একটা টাকা, ধরুন একটা বিধায়ক, তার একটা টাকা থেকেই সে এরকম এসকালেটর বানিয়ে ফেলেছে, সে এত হাই লাইফস্টাইল লিড করেছে, মানে এটা কি কত টাকা হয়? আমি ধরুন এমএলএ হলাম, তা আমি এমএলএ হয়ে কত টাকা মাইনে পাবো, বা এমপি কত টাকা আমার স্যালারি হয় মাসে, যে টাকাটায় আমি এই রকম লাইফস্টাইল লিড করতে পারি? নিশ্চয়ই আমার 40,000 50,000-এর মধ্যে সেটা রান করবে, যাতে একটা মানুষ ভদ্রভাবে জীবন কাটাতে পারে, এইটুকু। তার বাইরে নিশ্চয়ই সে একটা বিএমডাব্লিউ বা একটা মার্সিডিজ বা একটা এসকালেটর এত কিছু করে ফেলতে পারে না। তাহলে সেই সরকারের যারা মন্ত্রিসভার যারা মন্ত্রীরা তথা মাননীয়ার সমস্ত সম্পত্তি অ্যাসেটসটাকে চেক করা হোক, অ্যাসেটসটা পুরোপুরি চেক করে সেই টাকা, সেই জমি প্রপার্টির জায়গাটা সেল আউট করে এই সরকারি কর্মচারীদের যেটা তারা পেতে এন্টাইটেলড, what is their lawfully, which they are lawfully entitled to receive, that should be disbursed immediately on মানে effect without any delay. একদম শেষ প্রশ্ন থাকবে আমার, সরকারি কর্মচারীদের তো মুখ্যমন্ত্রী মানুষ বলেই গণ্য করেন না, তিনি বলেছেন যে ঘেউ ঘেউ করবেন না, বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করতে শোনা গিয়েছে। আমি বলছি এই সরকারের আমলে যেহেতু চাকরি বিক্রি হয়েছে, মানে টাকার বিনিময়ে সরকারি চাকরি পাওয়া যায়, এই ধারণা থেকেই কি মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদেরকে মানুষ বলে মনে করেন? পেয়েছেন তো আপনি, এত অযোগ্য লোক দেখছেন কি করে? এত সরকারের মধ্যে এত ঘুণ কি করে? কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না কিভাবে? যে কোনো সরকারি অফিসে গেলেই কাজকর্মে ডিলে কেন? তারা সবসময় মাননীয়ার চাটুকারিতা করেন, কেন করেন? তার তো রিজন আছে, কারণ তারা এভাবেই চাকরিগুলো পেয়েছে বলে। টাকা দিয়ে তো প্রচুর লোক চাকরি পেয়েছে, তারাই তো ভোট দিয়ে জিতিয়ে আনছে। হিন্দুদের মধ্যে কেন ডিভিশন? এই যে আপনি শুধু মুসলিম ভাই বোনদেরকে টার্গেট করে এইভাবে তো কোনো লাভ নেই, কারণ আমাদের হিন্দু ভাই বোনরা আছেন যারা কিন্তু এই সরকারকে টাকা খাইয়ে চাকরিটা পেয়েছেন, তাই তারা তোষণ করেন। যে সত্যিকারের জেনুইন সিটিজেন হবে না, তাকে এত হিন্দু মুসলিম করতে হবে না। আমি হিন্দু, আমি সোচ্চারভাবে সামনে আমি দাঁড়িয়ে সবার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারি, ভয় পাবো না। যে মুসলিম সে কারো চাটুকারিতা করবে না, সে তার ধর্মটাই পালন করবে। সে কেন পাটা চাটবে এই সরকারের? এই সরকারকে পা তারাই চাটছে যারা কিন্তু এই দুর্নীতি পরায়ণভাবে চাকরিটা পেয়েছে। তাই মাননীয়া যতদিন সরকারে এসেছেন তার আগে থেকে যারা চাকরি পেয়েছেন ধরুন, বা কিছু লোক তো আছে যারা যোগ্যভাবে সত্যিই যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছে, সবাই তো টাকা দিয়ে পায়নি চাকরিটা, তারা তো মানতে পারবে না। যারা সত্যি মেরিটোরিয়াস ভাবে চাকরিটা পেয়েছে, তাদের নিজেদের অন মেরিট বেসিসে পেয়েছে, তারা তো এটা মেনে নিতে পারবে না। তারা কিভাবে কোনোদিন মেনে নিতে পারে? তাই মাননীয়া সরকারে আমি দিচ্ছি, আরে মাননীয়া এসছেন ক্ষমতায় মানুষের ভোটে, মাননীয়ার তো এটা অহংকারের তো কিছু নেই। মানুষ চাইলে তাকে পদত্যাগ করতে হবে, মানুষ চাইলে তাকে গদি থেকে তুলে দেবেন। আমরা এত অহংকারের কিছু নেই। গণতন্ত্রটা আমাকে আপনাকে সকলকে নিয়ে, আর ব্যালট বক্সে কে কাকে ভোট দেবে সেটা মানুষের নিজের অধিকার, এটা মাননীয়া পুরোটা কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ করছেন, বোমাবাজি করে, পোলিং এজেন্ট ম্যানিপুলেট করে, বা বসতে না দিয়ে, বা ভয় দেখিয়ে সন্ত্রাস তৈরি করে, ভোট দিতে গেলে হিন্দুদের মেরে দেবো, গুলি দিয়ে দেবো, হিন্দুরা ঘুমিয়ে থাকেন, একটা উৎসব হিসেবে হিন্দুরা এখন দেখছি সেলিব্রেট করছেন, ভোট দিতেই যাচ্ছেন না। এই যে ভয়গুলো, এটা তো একটা কালচারে পরিণত হয়েছে। মাননীয়ার সেটা একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, উনি ওই জন্য বছরের পর বছর আমি দেখছি তো, আমি যা করার করবো, অ্যাজ ইফ শি ইজ দ্য অলমাইটি। তা তো নয়, মানুষ অলমাইটি। মানুষ যতদিন না এটা বুঝবে, মানে until and unless the people of West Bengal actually understands that they are the democracy, they are the almighty, they are the ultimatum, they are the ultimate power holder, ততদিন পর্যন্ত মাননীয়াকে থামানো যাবে না। যখনই তারা সেটা বুঝে যাবে যে তাদের হাতে ক্ষমতাটা রয়েছে, তখনই মাননীয়া বুঝতে পারবেন, তখনই তার এই যে এত কথা, অহংকার, আমি করেছি, আমি এই ব্যাপারটা তখন থাকবে না।